This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবার প্রথমে যেদিকে নজর রাখা যাক ইসকন নিষিদ্ধ মামলা, সেই মামলায় হস্তক্ষেপ করল না বাংলাদেশ হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করার এখতিয়ার বাংলাদেশ সরকারের। ঢাকা হাইকোর্টে সওয়াল অ্যাটর্নি জেনারেলের। ইসকনকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে মামলা হয় বাংলাদেশে। ইসকনকে মৌলবাদী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে মামলা করা হয়, কিন্তু সেই মামলায় হস্তক্ষেপ করল না বাংলাদেশ হাইকোর্ট। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ ভদ্র। সুমন, এখনো পর্যন্ত বাংলাদেশ হাইকোর্টের তরফে কি কি বলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল কোন কোন বিষয়গুলো উল্লেখ করলো এই প্রসঙ্গে? দেখো, আদালতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো বললেও ইসকনকে নিষিদ্ধ করার প্রসঙ্গে কিন্তু তার তেমন কোনো উচ্চবাচ্য ছিল না, বিরোধিতা করাও ছিল না, পক্ষেও তারা কিন্তু বলেননি। ফলে আদালতের ওপরেই গোটা বিষয়টা তারা কিন্তু ঠেলে দিয়েছিলেন। কিন্তু আদালত যেটা জানিয়েছে যে বিষয়টি সরকারের বিষয়বস্তু, সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে যেভাবে যে এক ধর্মের বিষয়ের উপর যে হস্তক্ষেপ করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে আদালত জানিয়েছে যে বিষয়টি কিন্তু বাংলাদেশ অনেক ধর্মের বাস, বিভিন্ন ধর্মাবলম্বী যারা বাস করে তাদের সকলকেই কিন্তু রক্ষা করতে হবে। সকলের উপর যে হামলা হচ্ছে সেই ব্যাপারেও কিন্তু নজর দিতে হবে। তবে আদালতের একটা বিষয় কিন্তু স্পষ্ট করে দিয়েছে, যেভাবে রিট পিটিশন দাখিল করা হয়েছিল ইসকনকে নিষিদ্ধ করার জন্য, সেই আবেদন তারা কিন্তু খারিজ করে দিয়েছেন। তবে সাম্প্রতিককালে যে যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে সরকার হস্তক্ষেপ করেছে, সেই ব্যাপারে কিছুটা হলেও আশাবাদী আদালত। তবে সকল প্রসঙ্গে সকল ধর্মের মানুষদেরকে রক্ষা করতে হবে, সকলের জানমাল রক্ষা করতে হবে, এটা কিন্তু স্পষ্ট করে এদিনকে দিয়েছেন এই বাংলাদেশের উচ্চ আদালত। একদম, অনেক ধন্যবাদ সুমন। আমার সহকর্মী সুমন কল্যাণ কথা বললেন, এবং সত্যিই তো বাংলাদেশের সংবিধানে যে বিষয়টি উল্লেখ রয়েছে তা যেন খর্ব না হয়, তা যেন রক্ষা করা হয়, কারণ সকল ধর্মের মানুষকে রক্ষা করতে হবে, সেই কথাটাই কিন্তু বাংলাদেশ হাইকোর্টে বারবার উল্লেখ করা হলো। তাই ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ ঢাকা হাইকোর্টের। ইসকন নিষিদ্ধ মামলায় হস্তক্ষেপ করলো না বাংলাদেশের হাইকোর্ট। এবার একটু ময়মনসিংহের অবস্থা আপনাদেরকে দেখাই। একটি হিন্দুদের দোকানে আচমকা হামলার ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে। দোকানের মালিককে এলোপাথারির লাথি, দোকানের সিসি ক্যামেরা ফুটেজে রীতিমতো নির্মম অত্যাচারের ছবি দেখতে পাচ্ছেন ময়মনসিংহে। এই মুহূর্তে ওপার বাংলা জ্বলছে, ময়মনসিংহে আক্রান্ত হিন্দুরা, সেই ছবি আপনারা দেখছেন। একটি দোকানে হঠাৎই হামলা চালানো হয়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী বিশিষ্ট সাংবাদিক জুয়েল মজুমদার। আপনাকে স্বাগত। সবার প্রথমে জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? কোনো সমাধান সূত্র কি বেরোবে না? মানে এই ধরনের কতদিন চলবে পরিস্থিতি? আসলে কতদিন চলবে সেটা তো আসলে বলা মুশকিল, কারণ চলছে, বিচ্ছিন্নভাবে চলছে। আমি আপনাকে যদি ইতিহাস বলি, যে আপনি স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশে যারা মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য যারা আছেন, তারা সবসময় হামলা, এবং সব সরকারের আমলেই সব এই পরিবর্তনের সময়টাতে হামলার সম্মুখীন হয়েছে। তো তারা আসলে এই সমাধানটা আদৌ কবে হবে, কিভাবে হবে সেটা জানি না। তবে গত পরশুদিনে যে ঘটনা, সেটি আতঙ্ক সৃষ্টি করেছে অবশ্যই। কারণ একজন ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তাকে বের করে আনার জন্য যে প্রসেশন, সেখান থেকে সংঘর্ষ, সেখান থেকে একজন আইনজীবী হত্যাকাণ্ড, এটি কিন্তু আতঙ্কটা আরো বাড়িয়ে দিয়েছে। আর বিচ্ছিন্ন যে ঘটনাগুলোর কথা বলছেন, ময়মনসিংহে ঘটনা ঘটেছে, রংপুরে ঘটেছে, চট্টগ্রামে ঘটেছে, এই ঘটনাগুলো আসলে একেবারে নতুন এটা বলা মনে হয় ঠিক হবে না, কারণ বিভিন্ন সময় ঘটে এসছে, সব সময় ঘটে। এবং বিশেষত এই 91, 96, 2001, 2007, 2008 এবং এই 2024 সবসময় এই সম্প্রদায়গুলো আসলে হামলার সম্মুখীন হয়েছে। সেটি কারা করছে নির্দিষ্ট করে, মানে একেবারে যে নির্দিষ্ট করে বলা যাচ্ছে, কাউকে ধরা যাচ্ছে তা কিন্তু না। এবং বলেই দেয়া হচ্ছে, ধরেন একটা সংঘর্ষ হলো, একটা আঘাত হলো, সঙ্গে সঙ্গে বলে দেয়া হচ্ছে যে অমুক আঘাত করেছে। এটি প্রমাণিত হওয়ার আগেই এটি একটি মানে এটা খুব ভালো সাইন নয়, কারণ আপনি আগেই বিচার করে ফেললে সেই বিচারটা কিন্তু কোন দিকে যাবে সেটা বলা যায় না। ঠিক আছে, বলতে পারেন ঘটনাটা ঘটেছে, আমরা দেখছি, জড়িত যারা তাদেরকে ধরে আমরা সামনে নিয়ে আসবো। আপনি একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটি তথ্য আমি দর্শকদের দিয়ে দিই, যে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো ইসকনের অফিস।
শিবচরে ইসকনের অফিস বন্ধ করলো কট্টরপন্থীরা, জোর করে ইসকনের অফিস থেকে বোর্ড সরালো মৌলবাদীরা। ইসকনের সন্ন্যাসীদের কার্যত জোর করে সরালো সেনা। জুয়েল সাহেব, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি বাংলাদেশের একটা ইতিহাসের কথা বলছিলেন, বাংলাদেশের পরিবর্তনের ইতিহাসের সঙ্গে বারবার বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের উপর এরকম অত্যাচারের ঘটনা ঘটেছে, কিন্তু তার সমাধান আমরা বারবার দেখেছি একটা এক্সট্রিম পর্যায়ে গিয়েছে, এমনকি আমরা যুদ্ধ পরিস্থিতিও পর্যন্ত দেখেছি, তারপর সমাধান সূত্র মিলেছে। কিন্তু 2024-এ দাঁড়িয়ে একটি আন্তর্জাতিক সংস্থা ইসকন, আন্তর্জাতিক ধর্মীয় সংস্থা, তাদের অফিস বন্ধ করে দেওয়া, সেটাও তো স্বাভাবিকভাবে বাইরের দেশগুলোরও নজর কাটছে, বাইরের রাষ্ট্রেরও নজর কাটছে। সেটা কি বাংলাদেশের পরিস্থিতির উপর কোনো চাপ সৃষ্টি করবে না? হ্যাঁ, মানে চাপ তো অবশ্যই সৃষ্টি করবে, এটা তো অবভিয়াসলি চাপ সৃষ্টি করবে। কিন্তু দেখেন, আপনি যে ইসকনের কথা বলছেন, এই ইসকন কিন্তু চিন্ময় গোস্বামীকে তারা গ্রহণ করছে না, তারা বলছে তিনি বহিষ্কৃত, ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। তিনি ব্যক্তিগতভাবে যেটা করেছেন, সাংগঠনিকভাবে তারা এটা গ্রহণ করছেন না বা তারা এটার দায়িত্ব নেবেন না। আর বিচ্ছিন্ন, ওই যে সবগুলো বিচ্ছিন্ন ঘটনা, শিবচরে ইসকনের একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, সেটি অবশ্যই পুলিশের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হবে। পুলিশ বলেছিল যে এখানে একটা হামলা হতে পারে, সেই ভয়ে তারা জিনিসটা বন্ধ রাখার জন্য বলেছেন। এই কারণে মানে ঘটনাগুলো যে একেবারে, আপনি দেখেছেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আদালতের পক্ষ থেকেও বলা হয়নি যে ইসকন নিষিদ্ধ হবে, তারা এরকম কোনো সিদ্ধান্ত দেয়। তো ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এটি আসলে কোনো ধর্মীয় সংগঠন কিনা এটা আমারও একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা এই জাতিগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। ইসকন আন্তর্জাতিকভাবে কৃষ্ণের প্রতি যারা ভক্ত তাদের জন্য তাদের একটা প্ল্যাটফর্ম মাত্র, সেটিকে নিয়ে আসলে পলিটিসাইজ করা কতটুকু জায়গায় যাচ্ছে, বিশেষত চিন্ময় গোস্বামীর কথা আমি বারবার বলছি, কারণ তাকে ইসকন গ্রহণ করছে না, তাকে বলছে যে তিনি ইসকনের বহিষ্কৃত একজন নেতা। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। এই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নিয়ে টালবাহানা তৈরি হয়েছে, সঠিকভাবে আদালতে পেশ নিয়েও বাহানার অন্ত নেই। কেমন আছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে নিয়ে কোনো খবরই দিচ্ছে না ইউনুস প্রশাসন। চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন তার অনুগামীরা। দুদিন খেতে দেওয়া হয়নি চিন্ময় কৃষ্ণকে। খবর সূত্রে সন্ন্যাসীর সুস্থতা নিয়ে গভীর উদ্বেগে সনাতনীরা, কেন আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন তুলছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীরা। এবং চিন্ময় কৃষ্ণের মামলা শুনানি কবে, স্পষ্ট কোনো দিশা নেই। চিন্ময় কৃষ্ণকে নিয়ে কেন গভীর ষড়যন্ত্র হচ্ছে, এরকমই প্রশ্ন তুলছেন। জুয়েল সাহেব, আপনার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নজরে যদি আমি জানতে চাই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অবস্থা কি, কারণ ওপার বাংলা থেকে যারা এপার বাংলা আসছেন বিভিন্ন কারণে, তারা কিন্তু বলছেন যে ওইখানে অবস্থা খারাপ, তারা ভয় পাচ্ছেন, কেউ কেউ ভয় আসছেন, কেউ কেউ আবার এখান থেকে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে যখন ফিরে যাচ্ছেন তারা ভয়েই রয়েছে যে আমাদেরকে এই পরিস্থিতিতে ওখানে ফিরে যেতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, কতটা পরিস্থিতি উদ্বেগজনক? অবশ্যই পুরোপুরি উদ্বেগজনক, মানে কতটা উদ্বেগজনক এটা আসলে পাল্লায় মানে মাপা যাবে না। অবশ্যই প্রতিটি মানে সংখ্যালঘু সম্প্রদায় উদ্বিগ্ন, কারণ একটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এটি একটি খুব মানে খারাপ সিদ্ধান্ত, খারাপ মানে উদাহরণ বলতে পারি আমি, কারণ এটি মানে অনেকের হৃদয়ের মধ্যে হয়তো একটা ভয় আতঙ্ক তৈরি করেছে, এই কারণে অনেকেই যাচ্ছে। এবং আমি যে ইতিহাসটা বললাম, ইতিহাস কিন্তু এটার সঙ্গে সংশ্লিষ্ট। প্রত্যেকটা সরকার পরিবর্তন, সেটা অভ্যুত্থান হোক আর যেভাবেই হোক, তারা কিন্তু সব সময় হামলা, আতঙ্ক এবং বিভিন্ন ভাবে চাপের মধ্যে পড়েছে। এখন তো যে অবস্থা, অনেকেই বলেন যে দেশে আসলে সরকার ঠিক কতটা কাজ করছে সেটি নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন আছে। এই কারণে একটা জায়গায় হামলা হলে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী তাদেরকে পেতেও অনেক সময় লাগছে, এই কারণে আতঙ্কটা আরো বাড়িয়ে দিয়েছে। তো যে কারণে আসলে তারা প্রত্যেকেই যেমন এই ঘটনার প্রতিবাদ করছে, যে হত্যাকাণ্ডের প্রতিবাদ, পাশাপাশি অবশ্যই আতঙ্ক তো রয়েছে, কখন কি ঘটে যায়। আমাকে একেবারে একটা শেষ প্রশ্ন আমি আপনার কাছে করতে চাইবো, একটা শেষ প্রশ্ন করতেই চাইবো। ইউনুস সরকারের ঠিক আসার আগে এরকম একটা অশান্ত পরিস্থিতি তৈরি হলো, তারও কারণ একটা হত্যাকাণ্ড ছিল। সেই কাণ্ডের প্রভাব আমরা দেখলাম যে সরকার পরিবর্তন পর্যন্ত হয়ে গেল। ইউনুস সরকার আসার পর কয়েক মাসের মধ্যে আবারও এরকম অশান্ত পরিস্থিতি, আবারও সংখ্যালঘু হিন্দুদের উপর এরকম ভাবে হামলার ঘটনা এবং আবারও একটা হত্যার ঘটনা, এবং এই আইনজীবীর হত্যা স্বাভাবিকভাবে গোটা বাংলাদেশেও নিশ্চয়ই সারা ফেলেছে, প্রভাব ফেলেছে। তাহলে ইউনুস সরকারের কোনো দায় নেই, তারা এই পরিস্থিতি শান্ত করার জন্য কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, কারণ প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব ইউনুস সরকারের। তো অবশ্যই সরকারের, এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা আছেন তারাও বলছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে এত কিছু ঘটছে, তারা বিগত সরকারের মতো
শক্ত হাতে দমন করতে পারছেন না, এরকম একটা ব্যাখ্যা তারা দিয়েছেন। যে কারণ এই বিগত সরকার যেরকম বিভিন্ন জায়গায় শক্ত হাতে দমন করেছেন সেটা করতে পারছেন না, মানে ফোর্সলি এই প্রসেশন গুলো ঠেকানো। এ কারণে তারা অনেকটা গাছারা ভাব। আর আপনি খুব ভালো করে জানেন যে এই গত 3 মাসে কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সঠিকভাবে কাজ করছে না, তারা গাছারা ভাবে কাজ করছে, তারা কোন রকমে ডিউটি করছে। এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় যেতে পারছে না বলে আমার ধারণা। তারা যদি প্রকৃত অর্থে কাজ করতো তাহলে এই অবস্থা হতো। একদম আমাদের পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে। চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তারির পর আতঙ্কে বাংলাদেশের সনাতনীরা পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এলেন ইসকনের ভক্ত বাংলাদেশের সিলেটের শরৎচন্দ্র দাস ওরফে শ্রীপতি ঋষিকেশ। ধৃত ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন শ্রীপতি ঋষিকেশ। সনাতন ধর্মের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে সরকার একটা মিথ্যা মামলা দিয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। যেদিনকে নিয়ে গেছে এদিন থেকে আমরা মশাল মিছিল করেছি, অনেক আন্দোলন হচ্ছে। এই আন্দোলনে অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক সনাতন ধর্ম মানুষের টর্চারিং করা হয়েছে। অত্যাচার কিভাবে কমবে? এই অত্যাচার তো এখন সরকার যদি কোনো সমাধান না দেয় কীভাবে? সরকার তো সব কিছু, বর্তমানে যে প্রেক্ষাপট যে পরিস্থিতি, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তাহীন ভুগছে, মানুষ একটু ভয়ে ভয়ে আছে। যে উনি একটা ইসকনের ছিল, সবাই হিন্দু যারা আছে সমাজ, তারা সমস্ত সব একটা চিন্তা করছে যে এনাকে ধরেছে, এবার দেখা যায় আমাদের হিন্দুদের কিরকম মনে হচ্ছে যেন তারা একটু সামান্য হলেও আতঙ্কে আছে।